আপনারা যবে থেকেই প্রিপারেশান শুরু করে থাকুন না কেন, একটা মাদ্রাসার পরীক্ষা এবং একটা এসএলএসটি আপনারা দিয়েছেন কমপক্ষে। আগে যারা তারা হয়তো তার আগেও দিয়েছেন কয়েকটা। তো আপনাদের সেখান থেকে অভিজ্ঞতা কি, নোটিফিকেশান এসেছে তার মধ্যে 2 থেকে 3 মাসের মধ্যে পরীক্ষা, প্রিপারেশানের সেই সময়টাই পেলাম না, বা আমি নিজেকে যে বলবো যে হ্যাঁ আমি আমার 100% দিতে পেরেছি, আমার সেই সুযোগটাই নেই। এখানে সেই সুযোগটা কিন্তু রাখলে চলবে না। বয়সের এক্সটেনশান এসেছে 5টা বছর। যারা দীর্ঘদিন পড়ানোর সাথে যুক্ত, এই প্রিপারেশান দেওয়ার সাথে যুক্ত, তারা কিন্তু যথেষ্ট ভালোভাবে রেডি আছেন। যারা শুধুমাত্র একাডেমিকে এই এসএলএসটি বা এই ধাঁচের পরীক্ষার সাথেই শুধুমাত্র যারা যুক্ত, তারা কিন্তু অনেকটা এগিয়ে এমনিই থাকেন। তাহলে আমরা এখন থেকে প্রিপারেশান শুরু করার আমাদের উদ্দেশ্য এটাই। আজ থেকে 6 মাস পরে পরীক্ষা হোক, পুজোর আগে হোক, পুজোর পরে হোক, বা পরীক্ষা যদি 10 মাস পরেও হয়, তাহলে আমাদের এমন জায়গায় প্রিপারেশান লেভেল নিয়ে যেতে হবে যে আমরা পরীক্ষায় বসা মানে আমাদের কিন্তু প্রথম দিকে সেই জায়গাটা থাকবে। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, এবং সেই জ্বলন্ত ইচ্ছাটা এতদিন পর্যন্ত নেওয়া যেত না, কারণ আমরা জানি না যে পরীক্ষা হবে কি হবে না। হ্যাঁ, এই সরকার তো এরকম, কবে কি হবে কোনো কিছু গ্যারেন্টি নেই। এখন কিন্তু সেই জায়গাটা নেই। পরীক্ষা, নতুন সরকার এসছে মানে এখানে পরীক্ষা একটা নেবেই, তারপরে কি হবে সেটা আমরা ভবিষ্যৎ বলবে, কিন্তু একটা পরীক্ষা নেবেই। তো সেইটা উদ্দেশ্য রেখে আমাদেরকে কিন্তু প্রথম থেকে একদম সিলেবাস ধরে পড়ে যেতে হবে। এবং আগের দিনও আপনাদের বলেছি, কিছুটা হয়তো সিলেবাস চেঞ্জ হবে, কিন্তু ওভারঅল সিলেবাস কিন্তু খুব বেশি পাল্টাবে না। মানে এরকম তো নয় ভূগোলে অন্য কিছু চলে এলো, ভূগোলের জিনিসই থাকবে, এইগুলোই থাকবে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রথম থেকে একদম সিলেবাস ধরে পড়াশোনাটা শুরু করে দিয়ে আমি একদম পড়াশোনাতে চলে যাব। এগুলো নিয়ে আপনাদের আগে কম বেশি বলেছি। যাদের একটু স্ট্র্যাটেজি নিয়ে বা ইত্যাদি বিষয়গুলো নিয়ে জানার দরকার, তার আগে ভিডিওগুলো দেখে নেবেন। আমি একদমই প্রথমে ইন্টেরিয়ার অফ দ্য আর্থে চলে যাব। আর আপনাদের যেটা বলার, যে আপনাদের যেমন নোটস দেওয়া হতো, ডেসক্রিপটিভ নোটস থাকবে, শর্ট নোটস থাকবে, ওয়ান লাইনার থাকবে, এমসিকিউ নোটস থাকবে, তার সাথে আমি ইমেজ ফরম্যাটে এখন যে ধরনের নোটসগুলো দিচ্ছি ইমেজ ফরম্যাটও থাকবে, যাতে করে আপনাদের এখন বেসটা খুব ভালো করে তৈরি করতে পারেন টেক্সট পড়ে। মানে ডেসক্রিপটিভ নোটস পড়া মানে সেটা আপনি বাকি সমস্ত বই থেকে যে জিস্ট খুব ভালো টেক্সট একটা পড়বেন সেটা, তার সাথে শর্ট নোটস থাকবে রিভিশনের জন্য, এমসিকিউ থাকবে পরীক্ষার জন্য, ওয়ান লাইনার থাকবে, প্লাস ইমেজ ফরম্যাটে দিয়ে দেবো যাতে করে সেটা মনে রাখতে পারেন সহজে। তো যাই হোক, আমরা আজকের টপিকে চলে আসব, ইন্টেরিয়ার অফ দ্য আর্থ। আপনারা কম বেশি এগুলো জানেন, আমি শুধু কিছু বিষয় ধরিয়ে দেব, হয়তো কিছু নতুন জিনিসও বলবো। তো আপনাদের এটা রিভিশনও হবে, তার সাথে সাথে বেশ কিছু বিষয় আমি এখানে আলোকপাত করব। প্রথমত আপনারা জানেন যে আমাদের পৃথিবীর যে কেন্দ্র সেটা হচ্ছে 6371 কিলোমিটার গভীরতা পর্যন্ত রয়েছে। কোথাও ওটা 70 আছে, কিছু সরকারি বইতে আগে ছিল, আমরা 71 ধরেই করব। যাই হোক, তো যদিও ভূপৃষ্ঠ থেকে মাত্র 12 কিলোমিটার গর্ত খুঁড়ে যেটা নমুনা সংগ্রহ সেটা করতে পারা গেছে, বাকিটা করা সম্ভব হয়নি। বাকিটা আমাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের যে ভূমিকম্প তরঙ্গ, সেই তরঙ্গের মাধ্যমে আমরা সেটাকে জানতে পেরেছি। এবার এর সাথে সাথে একটা বিষয় চলে আসে যে তাহলে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে তত্ত্বগুলো, পৃথিবীর উৎপত্তি কিভাবে হলো, তবে তো এখানে সেন্টার তৈরি হলো বা কোর তৈরি হলো, বিভিন্ন লেয়ার তৈরি হলো, পৃথিবীর উৎপত্তি কিভাবে তৈরি হলো। তাহলে দেখুন, আমাদের সিলেবাসে অনেক সময় কিছু হিডেন জিনিস থাকে। পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মতবাদ হয়তো আমাদের সিলেবাসে ডাইরেক্ট লেখা থাকবে না, কিন্তু এর সাথে একটা রিলেটেড বিষয় অবশ্যই থেকে যাচ্ছে। সুতরাং আমরা কিন্তু সেই জায়গাগুলো বাদ দেব না। আমরা অন্ততপক্ষে একটা চার্টের মাধ্যমে সেগুলো জেনে রাখবো যে কোন কোন জায়গা থেকে আরও প্রশ্ন আসতে পারে। তো এগুলো আপনারা জানেন কম বেশি, যে চেম্বারলেন মোল্টনের গ্রহাণু মতবাদ আছে, গ্রহাণুপুঞ্জের সংযোজনের ফলে তৈরি হয়েছিল। জিন্স জেফরির জোয়ারি তত্ত্ব আছে, তীব্র জোয়ারের ফলে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে তৈরি হয়েছে। কান্ট লাপ্লাসের মতবাদ আছে, নিহারিকা মতবাদ আছে, এবং অত্যাধুনিক বিগ ব্যাং থিওরি আছে। তো সেই সমস্ত থিওরিগুলো আছে, সেটা আমরা একটা চার্টের মাধ্যমে দেখে নেব, বা কোন সময়ে কখন আমাদের জিওগ্রাফিতেও কিছু সাল কিছু বছর পড়তে হয়, সেটা আমরা চার্টের মাধ্যমে দেখে নেব যে কোন সময় এগুলো এসেছিল।
আচ্ছা, এবার আমাদের একটা বিষয় চলে যেতে হবে, সেটা হচ্ছে কি শিলার ঘনত্ব। এই শিলার ঘনত্ব বিষয়টা আমরা সমস্থিতিতেও পাই। শিলার ঘনত্ব আমাদের ভূগোলে একটা খুব গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়, গুরুত্বপূর্ণ একটা আলোচ্য বিষয়। কারণ কি? কারণ এই ঘনত্বের ওপরই কিন্তু অভিকর্ষ নির্ভর করে। সেটা আমরা সমস্থিতিতে ডিটেলে আলোচনা করব। আমাদের যে বর্তমান যে অ্যানালিসিস, বিভিন্ন কৃত্রিম উপগ্রহ বা নিউটনের যে মহাকর্ষ সূত্র, সেটা অনুযায়ী পৃথিবীর যে গড় ঘনত্ব সেটা আমরা জানি যে 5.5 গ্রাম পার ঘনসেমি। 5.5 গ্রাম পার ঘনসেমি হচ্ছে আমাদের ঘনত্ব, গড় ঘনত্ব সারা পৃথিবীর সমস্তটা। আর যদি আমরা শিলামণ্ডলের দেখি সেখানে 2.8 পার গ্রাম পার ঘনসেমি, এরকম একটা কিছু দাঁড়ায়। তো পৃথিবীর একেবারে কেন্দ্রের অংশের ঘনত্ব সব থেকে বেশি আমরা অনুমান করতে পারি, বা পরীক্ষার মাধ্যমেও সেটা জানা গেছে। যত আমরা কেন্দ্রমণ্ডলের দিকে যাব, অভিকর্ষ টানের ফলে সেখানে লোহা নিকেলের যে সহাবস্থান, তার কারণে সেই জায়গাতে ঘনত্ব সব থেকে বেশি বা বাড়তে থাকে। তো এটা একটা গুরুত্বপূর্ণ দিক। এবং শিলার ঘনত্বের সাথে যেটা আমরা জানি যে অভিকর্ষের একটা সম্পর্ক আছে। যত ঘনত্ব বেশি বাড়তে থাকে তত অভিকর্ষ ধনাত্মক দিকে যেতে থাকে, আর ঘনত্ব কমলে সেখানে অভিকর্ষটাও কিন্তু, বলটা কিন্তু কমতে থাকে। সেটা একটা সম্পর্ক আছে, সেটা আমরা পরে আলোচনা করব। এখানে আরেকটা বিষয় আসছে, সেটা হচ্ছে গভীরতা বাড়ার সাথে সাথে চাপ বাড়তে থাকে। যত বেশি আমরা অভ্যন্তরে প্রবেশ করব তত চাপ বাড়ে। এবার পদার্থের উপর যদি চাপ বাড়তে থাকে, খুব স্বাভাবিকভাবে তার ঘনত্ব বাড়বে। এটাও আর একটা যুক্তি যে আমরা যত কেন্দ্রের দিকে যাব তত কেন বেশি সেখানে ঘনত্ব বাড়বে, কারণ সেই জায়গার উপর একটা হিউজ পরিমাণ প্রেশার, চাপ কাজ করছে। সুতরাং ভেতরে আভ্যন্তরে যত আমরা যাব তত চাপটা বাড়বে। তো আমরা যদি মোটামুটি 3-3.5 কিলোমিটারের কাছাকাছি চলে যাই, সেখানে চাপ হয়ে দাঁড়ায় 9 কেজি পার বর্গমিটার, অর্থাৎ প্রতি বর্গ মিটার স্থানে 9 কেজি চাপ পড়তে থাকে। আমরা যদি মাত্র 3.3 বা 3.5 কিলোমিটার গভীরে চলে যাই, এটাই যদি আমরা একেবারে কেন্দ্রে চলে যাই। দেখুন, এই সমস্ত জায়গা থেকে কিন্তু এমসিকিউ তৈরি হতে পারে। আপনারা দেখেছেন, আমি পড়ানোর সময় বলে দিই যে কোন কোন জায়গা থেকে কী ধরনের এমসিকিউ তৈরি হতে পারে। তো এইগুলো কিন্তু আমরা যখন পড়ব, মানে টেক্সটটা আমরা যখন পড়ছি, আমাদের মাথায়, আমরা যেহেতু দেখুন পরীক্ষা, আপনাদের আগে বলেছি যে গেজেট চেঞ্জ হবে, প্যাটার্নও কিছুটা পরিবর্তিত হতে পারে, কিন্তু এমসিকিউ ধাঁচটা মনে হয় না পরিবর্তন হয়ে পুরো সেই 2 নম্বর ফিরে আসবে আগের, সেরকম হবে না। যদিও হয় 2 নম্বরে কিছু থাকতে পারে বা 1 নম্বরে কিছু, যদিও সেটা মূল্যায়নের ক্ষেত্রে সমস্যা। তো যেটা চটজলদি পরীক্ষা হয়ে যাওয়া বা অল ইন্ডিয়াতে বড় বড় সব পরীক্ষা সবই এমসিকিউ বেজেই হয়, তো আমরা ধরে নেব এমসিকিউতেই পরীক্ষা হবে। আমাদের যদিও উদ্দেশ্য থাকবে, প্রথম উদ্দেশ্য হচ্ছে খুব ভালো করে সাবজেক্টটা, টেক্সটটাকে খুব ভালো করে পড়া, খুব খুঁটিয়ে পড়া। কারণ আমাদের এই মুহূর্তে পরীক্ষা যে একটা অ্যাংজাইটি থাকে সেটা নেই, পরীক্ষার একটা তাড়াহুড়ো থাকে যে না আমাকে খুব তাড়াতাড়ি কভার করে ফেলতে হবে, হ্যাঁ, সেইটা এখনও আমাদের কাছে নেই। আমরা মাথা ঠান্ডা করে একটা অধ্যায়কে ধরবো, মানে সে অধ্যায়ের একদম A to Z খুঁটিয়ে পড়বো, চিরুনি তল্লাশি করে পড়বো, ভেতর থেকে খুঁটিয়ে খুঁটিয়ে বের করবো কোথা থেকে আর কি এমসিকিউ এখান থেকে হতে পারে। তো এই ধাপটা যখন আমরা প্রথমেই কভার করে নেব, আমরা কিন্তু খুব শক্তপোক্ত পজিশন আমাদের থাকবে। তো আমরা একদম প্রথম থেকে এইগুলোকে মার্ক করে করে পড়ব, যাতে করে কোনো জায়গাতে কোনো সমস্যা আমাদের প্রথম থেকে না তৈরি হয়। তাহলে আমরা বিভিন্ন গভীরতাতে যে চাপ সেটা কিন্তু বিভিন্ন হয়। তো আমরা একদম কেন্দ্রেরটা অবশ্যই জানতে হবে, 6371 কিলোমিটার কেন্দ্রে গিয়ে সেখানে চাপ কত। তো সেখানে চাপ থাকে 3700 কেজি পার বর্গ কিলোমিটার। প্রতি বর্গ কিলোমিটারে এত কেজি চাপ প্রেশার তৈরি হয়। এবং এখানে ঘনত্ব কত না 13.6 গ্রাম পার ঘনসেমি। তো এই যে একটা রিলেশন, যে এই ঘনত্বে এতটা চাপ থাকছে, আমাদের ঘনত্ব তো করতেই হবে, কোন কত গভীরতায় কী ধরনের ঘনত্ব থাকে সেটা অলরেডি আমরা চার্টের মধ্যে পড়ি, কিন্তু তার সাথে সাথে আমাদের ঘনত্বের পাশাপাশি কতটা চাপ সেখানে আছে সেটাও কিন্তু পড়তে হবে।
এবং আরেকটা বিষয় কি, তাপমাত্রা, ঘনত্ব, চাপ এবং তাপমাত্রা। তাপমাত্রা কত থাকে? আচ্ছা, খুব কমন একটা প্রশ্ন, ধরুন অ্যাস্থনোস্ফিয়ার, আমরা চলে গেলাম অ্যাস্থনোস্ফিয়ারে। অ্যাস্থনোস্ফিয়ার মানে আমরা জানি ঠিক শিলামণ্ডলের নিচেই যে অংশটা গুরুমণ্ডলের উপরের অংশ, সেটাকে আমরা অ্যাস্থনোস্ফিয়ার বলছি। 100 কিলোমিটার গভীরতা, কোথাও 150, মোটামুটি গড় আমরা 100 ধরে নিচ্ছি। তো 100 কিলোমিটার গভীরতায় যদি আমরা যাই, তাহলে সেখানে টেম্পারেচার কত একটু বলার চেষ্টা করুন, তো মনে করার চেষ্টা করুন। এখানে তাপমাত্রা হচ্ছে 1000 ডিগ্রি সেলসিয়াস, 1000 ডিগ্রি সেলসিয়াস 100 কিলোমিটার। 700 কিলোমিটারে এটা দাঁড়ায় প্রায় 2000 ডিগ্রি বা 1900 ডিগ্রি সেলসিয়াস। 6371 দাঁড়ায় এটা 6000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে এক একটা গভীরতাতে এক একটা তাপমাত্রা, এটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, আমরা এখানে একটা কনসেপ্ট পড়ে থাকি, সেটা হচ্ছে কি জিওথার্মাল গ্রেডিয়েন্ট। জিওথার্মাল গ্রেডিয়েন্ট, এই কনসেপ্টটা কি বলুন তো? জিওথার্মাল গ্রেডিয়েন্ট আমরা কাকে বলবো? বাংলাতে আমরা বলতে পারি ভূতাপীয় অবক্রম। কাকে বলবো? স্যার ভূমিষ্ঠ গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পায়, একই কত ডিগ্রিতে কতটা? এই স্যার 100 কিমি গভীরতা 1000 ডিগ্রি সেন্টিগ্রেড, 700 কিমি গভীরতা 1900, এই হারে। প্রতি মিটারে যে তাপমাত্রা বাড়ে, 2.5 থেকে 32 মিটার গভীরতা 1 হ্যাঁ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ে। হ্যাঁ, ঠিক। তো এটাকেই বলা হচ্ছে জিওথার্মাল গ্রেডিয়েন্ট। খুব সাধারণ, কিন্তু নামটাই এরকম। যাই হোক, তো আমরা কিভাবে জানতে পারছি? আমরা অগ্নুদ্গম থেকে জানতে পারছি। মূলত ভূমিকম্পের যে তরঙ্গ, তার গতিবিধি অনুসারে আমরা জানতে পারছি যে বিভিন্ন গভীরতায় বিভিন্ন স্তর রয়েছে, সেগুলো আমরা এখান থেকে জানতে পারছি। এখন ভূমিকম্পের তরঙ্গের কথা এখানে আবশ্যিকভাবে আসবে। ভূমিকম্পে যদিও আমরা এটা ডিটেলে পড়ব, এখানে ছোট করে আমরা একটু আলোচনা করব। তো যে সমস্ত তরঙ্গগুলো আছে সেটা মূলত 3 প্রকার: প্রাথমিক তরঙ্গ, গৌণ তরঙ্গ এবং পৃষ্ঠ তরঙ্গ। পি তরঙ্গ, প্রাথমিক তরঙ্গ, প্রাইমারি ওয়েভ। প্রথম যে তরঙ্গটা কেন্দ্র থেকে উপকেন্দ্রে গিয়ে আঘাত হানে, সেটাকে প্রাইমারি ওয়েভ বলা হয়, প্রাথমিক তরঙ্গ বলা হয়। এস তরঙ্গ একটু গতিবেগটা কম। আচ্ছা, পি তরঙ্গের গতি যেটা 8 কিলোমিটার পার সেকেন্ড, পি তরঙ্গের গতিবেগ। এস তরঙ্গের গতিবেগটা অনেকটাই কম, সেই জন্য এটা সেকেন্ডারি, দ্বিতীয় পৌঁছায়, মানে ভূমিকম্পের হওয়ার পর 3 থেকে 5 কিলোমিটার প্রতি সেকেন্ডে। আর হচ্ছে লাভ তরঙ্গ, উপকেন্দ্র থেকে ঢেউয়ের মতো চারিদিকে ছড়িয়ে যায়। আর র্যালে তরঙ্গ কি না, যেটা উপবৃত্তাকার পথে ছড়ায়, সেটা হচ্ছে র্যালে তরঙ্গ। লাভ তরঙ্গটা অনুভূমিকভাবে যায়, আর র্যালে তরঙ্গটা কিছুটা উপবৃত্তাকার পথে যায়। পুরো বৃত্তাকার নয়, উপবৃত্তাকার, অর্ধবৃত্ত সেই পথে এগোয়। এখন অনুদৈর্ঘ্য, অনুপ্রস্থ, তির্যক বা এই যে উপবৃত্তাকার পথ, বিভিন্ন মাধ্যমে কোন দিকে কম্পিত হয় ইত্যাদি ইত্যাদি, এই ডিটেল বিষয়গুলো আমরা ভূমিকম্পের তরঙ্গে যখন আলোচনা করব তখন করব। তো যেহেতু আমরা এই তরঙ্গগুলোর মাধ্যমেই ভূকম্পের গভীরতার যে স্তরগুলো সেগুলো জানতে পেরেছি, সুতরাং এখানে আমরা একটু আলোচনা করলাম। আচ্ছা, এই তরঙ্গের হঠাৎ প্রতিসরণ ঘটা, অর্থাৎ দিকটা সরে যাওয়া
বা প্রতিফলন ঘটা। আমরা বিভিন্ন বিযুক্তি তল বা ডিসকন্টিনিউটি প্লেন সম্পর্কে জানতে পেরেছি, যে ভূপৃষ্ঠের কোথায় কোন স্তরটা শেষ হচ্ছে, কখন কোথায় ডিসকন্টিনিউটি দেখা যাচ্ছে, সেটা আমরা এখান থেকে জানতে পেরেছি। তো ভূপৃষ্ঠের মোটামুটি 15 থেকে 20 কিলোমিটার গভীরতাতে গিয়ে পি তরঙ্গের গতি হঠাৎ করে বেড়ে যায়। এটা প্রথম লক্ষ্য করছেন কে? ভিক্টর কনরাড। কনরাড প্রথম লক্ষ্য করছেন যে মোটামুটি 15 থেকে 20 কিলোমিটার গভীরতাতে পি তরঙ্গটা একটু গতিবেগটা বাড়িয়ে ফেলছে। তো এটা উনি লক্ষ্য করছেন কবে? 1925 নাগাদ। তো উনি এটা লক্ষ্য করছেন এবং বিযুক্তি তল যেটা শিয়াল এবং সীমার মাঝে রয়েছে সেটাকে আমরা সেই জন্য নাম দিচ্ছি কনরাড বিযুক্তি। এই যে লক্ষ্য করলেন যে 15-20 কিলোমিটারে তারপরে পি তরঙ্গ বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে গতিবেগ? কেন বাড়ছে? কারণ তারপরে শুরু হয়ে যাচ্ছে শিয়াল, অর্থাৎ ঘনত্ব, মাধ্যমের ঘনত্বটা আরও বেড়ে যাচ্ছে। যত মাধ্যমের ঘনত্ব বাড়বে এই তরঙ্গের গতিবেগ কিন্তু তত বাড়বে। তাহলে যেহেতু মাধ্যমের ঘনত্বটা বেড়ে যাচ্ছে, যেহেতু শিয়ালের থেকে সীমার ঘনত্বটা আরও বেশি, সেই কারণে আমরা দেখতে পাচ্ছি বা কনরাড প্রথম লক্ষ্য করলেন যে পি তরঙ্গের গতি বেড়ে যাচ্ছে 15 থেকে 20 কিলোমিটারে। অর্থাৎ এখানে আমরা শিয়াল এবং সীমার মাঝের যে বিযুক্তিটা সেটা পেয়ে যাচ্ছি। কনরাডের নাম অনুসারে আমরা এটাকে নাম রাখছি কনরাড বিযুক্তি। এবার 1909 সাল নাগাদ মোহরভিসিক তিনি 33 কিলোমিটার গভীরতাতে ভূত্বক এবং গুরুমণ্ডল তার মাঝে একটা বিযুক্তি রেখা পাচ্ছেন, সেটাকে আমরা বলছি মোহরভিসিক বিযুক্তি। অর্থাৎ এই শিয়াল সীমার পরের যে অংশ এইখানটাতে উনি 1909-তে, অর্থাৎ এটা কিন্তু আগে আবিষ্কার হয়েছে মোহরভিসিক বিযুক্তি, এটা আমরা এই সময় জানতে পাচ্ছি। তার নামানুসারে এটাকে মোহ বিযুক্তি বলা হয়। এবার রেপিত্তি 1930 নাগাদ উইলিয়াম চার্লস রেপিত্তি উনি দেখছেন যে গুরুমণ্ডলের মাঝ বরাবর মোটামুটি 970 কিলোমিটারের কাছাকাছি এলাকাতে পি তরঙ্গের গতি কিন্তু আবার বেড়ে যাচ্ছে এবং সেইখানে যে বিযুক্তিটা সেটাকে বলা হচ্ছে রেপিত্তি বিযুক্তি 1930। বহিঃগুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডলের মাঝের বিযুক্তি। আচ্ছা, এরও অনেকটা আগে 1897 নাগাদ উইসার্ট তিনি লক্ষ্য করেছিলেন যে 103 ডিগ্রির পর থেকে পি তরঙ্গ 103 ডিগ্রি থেকে 143-এর মধ্যে দেখতে পাওয়া যায় না। এস তরঙ্গ 103-এর পরে আর দেখাই যায় না। তো এইখানে তিনি এটা লক্ষ্য করেছিলেন কিন্তু অনেক আগে, মানে পি তরঙ্গ এস তরঙ্গ নিয়ে গবেষণা কিন্তু অনেক আগেই তিনি সেরে ফেলেছিলেন। তো 1912 নাগাদ গুটেনবার্গ তিনি গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মধ্যে যে একটা বিচ্ছেদ আছে সেটা তিনি এখানে ফাইনালাইজ করছেন। এখন যেহেতু উইসার্ট অনেক আগে জিনিসটাকে লক্ষ্য করেছিলেন যে একটা স্তরের পার্থক্য কিন্তু আছে, না হলে এই জিনিসটা ঘটে না। তো যেহেতু তিনি এটা প্রথম লক্ষ্য করেছিলেন, শুধু গুটেনবার্গের নামে আমরা এটাকে রাখি না, আমরা এটাকে বলি উইসার্ট গুটেনবার্গ বিযুক্তি। গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের এই যে অংশটা, উইসার্ট কিন্তু একটা আলাদা ব্যক্তিত্ব। তিনি অনেক আগে এটা লক্ষ্য করেছিলেন যে একটা জায়গার পরে আর পি তরঙ্গ সরে যাচ্ছে অনেকটা, এস তরঙ্গ আর পাওয়াই যাচ্ছে না। তারপরে 1912-তে বেনো গুটেনবার্গ তিনি এটা করছেন, সেটাকে আমরা বলছি উইসার্ট গুটেনবার্গ।
উইসেট গুটেনবার্গ বিযুক্তি। আর আরও পরে 1936 নাগাদ লেম্যান বা ইঙ্গে লেম্যান 5143 কিলোমিটার গভীরতায় একটা বিযুক্তির সন্ধান পাচ্ছেন, যেটাকে আমরা বলছি লেম্যান বিযুক্তি, বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের মধ্যে। এখন এই যে স্তরবিন্যাস, এটা আমরা বিযুক্তি তল অনুসারে আমরা একটা ডিভিশন করে ফেলছি, কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ভৌগোলিক তারা তাদের মতো করে স্তরবিন্যাসটা করেছেন। তো সুয়েজ ঘনত্বের ওপর নির্ভর করে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, শিলামণ্ডল এটা ভাগ করেছেন। তারপরে বিজ্ঞানী বুলেন ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল এই ভাগটা করেছেন। অনেক পরে করেছেন যদিও। বুলেন যখন ভাগটা করছেন তখন 1942। আচ্ছা, সালগুলো আমরা কেন ধরছি? কারণ এই যে একটা বিবর্তন হচ্ছে, মানে বিভিন্ন রকমের তত্ত্ব উঠে আসছে, বিভিন্ন ধরনের থট উঠে আসছে, বিভিন্ন ভৌগোলিকরা তাদের মতবাদ তাদের মতো করে বলছেন এবং আমরা সমৃদ্ধ হচ্ছি। আমরা বিভিন্ন সময় অনুসারে এই কারণেই পড়ি বা প্রশ্নগুলো এই কারণে দেওয়া হয় যে কার প্রভাব কার ওপর পড়ল, কোন তত্ত্বটা কে নিলেন, সেটাকে আমরা আমাদের কাছে পরিষ্কার আমাদের চোখে ভাসে। তার কারণই হচ্ছে যে আমরা এই জন্যে আমাদের সময়টা জেনে রাখাটা খুব প্রয়োজন হয়, বিশেষ করে জিওগ্রাফিক্যাল থটের ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ। বা একটা তত্ত্ব কীভাবে দাঁড়াচ্ছে, এই যে পাত সংস্থান তত্ত্ব দীর্ঘ সময় ধরে নানা রকম বিবর্তনের মধ্য দিয়ে পাত সংস্থান তত্ত্ব দাঁড়িয়েছে, একদম শেষে তার আগে কত সমুদ্রবক্ষের বিস্তৃতি ইত্যাদি কত তত্ত্বগুলো এসেছে, যদিও সেটার প্রমাণটা আরও পরে পাওয়া গেছে, মানে মহিষঞ্চরণ ইত্যাদি নানা রকম তত্ত্ব এসেছে। যাই হোক, এই জন্যে সালগুলো আমাদের একটু জানতে হবে। তো বুলেন 1942 নাগাদ 3টে স্তরের কথা বলছেন, ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। তো এখান থেকে আমাদের কমন জানার বিষয়গুলো শুরু হচ্ছে, আমরা এগুলো কম বেশি জানি। যে প্রথম হচ্ছে শিলামণ্ডল। শিলামণ্ডলের মূল 8টা উপাদান রয়েছে, অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, লোহা ইত্যাদি ইত্যাদি। 33 কিলোমিটার পর্যন্ত এর গড় গভীরতা দেখতে পাওয়া যায়। সমুদ্রে 1 থেকে 10 কিলোমিটার মাত্র, পার্বত্য অঞ্চলে 70 কিলোমিটারও কোথাও এর গভীরতাটা রয়েছে। গড় আমরা যদি ধরি তাহলে 33 কিলোমিটার শিলামণ্ডল। আচ্ছা, শুধুমাত্র ভূত্বকেই কিন্তু এল তরঙ্গ প্রবাহিত হয়, বাকি কোথাও এল তরঙ্গের কোনো অস্তিত্ব নেই, কারণ এল তরঙ্গ উপকেন্দ্র থেকে তৈরি হচ্ছে। উপকেন্দ্র মানেই সেটা শিলামণ্ডলের অংশ। সারা পৃথিবীর ভরের মাত্র 0.38% এখানে রয়েছে। পুরো ভরটাই আমরা জানি ভেতরে, 0.38% মাত্র ভর। আচ্ছা, এইগুলো আমাদের একটু সাবধানে করতে হবে, এমসিকিউ তৈরি হতে পারে। ঘনত্ব হচ্ছে 2.7 থেকে 2.9 গ্রাম পার ঘনসেমি। আচ্ছা, মৌরভিষিক বিযুক্তি বা এই বিযুক্তিগুলো পরপর রয়েছে। কনরাড বিযুক্তি রয়েছে শিয়াল সীমার মধ্যে। অক্সিজেনের যে পার্সেন্টেজটা আমাদের একটু মনে রাখতে হবে, অক্সিজেন সবচেয়ে বেশি রয়েছে এখানে 46.71। ওপরে শিলামণ্ডলে অক্সিজেন হচ্ছে 46.71। জাস্ট একটু মনে রাখা, বা 45-এর থেকে একটু বেশি এরকমভাবে মনে রাখতে হবে, খুব বেশি জটিলতায় যাওয়ার প্রয়োজন নেই, ওভারঅল একটা কনসেপ্ট থাকলেই হবে। তারপরে কিন্তু সিলিকন 27.69, দরকার নেই, কিন্তু সিকোয়েন্সটা অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, লোহা, এই 4টে মনে রাখলেই যথেষ্ট। এখানে গ্রানাইট চিলা রয়েছে, গ্রানোডায়োরাইট রয়েছে, সিলিকা এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। তো এগুলো কমন বিষয়, আমরা খুব বেশি এগুলো নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, আপনারা এগুলো কম বেশি জানেন। তারপরে গুরুমণ্ডল শুরু হচ্ছে মোহরভিষেকের পর থেকে 2891 কিলোমিটার পর্যন্ত, আপ টু গুটেনবার্গ বিযুক্তি পর্যন্ত
হচ্ছে গুরুমণ্ডল। এখান থেকে এই জায়গা থেকে এইটা হচ্ছে পুরোটাই গুরুমণ্ডলের বিস্তার। আচ্ছা, এইখানে যে মেন্টাল, আমরা গুরুমণ্ডলকে মেন্টাল বলি। এই মেন্টাল শব্দটা কে প্রথম ব্যবহার করেছিলেন বলতে পারবেন? গুরুমণ্ডলকে আমরা মেন্টাল বলি, এটা প্রথম ব্যবহার করেছিলেন গিলবার্ট। ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তো গিলবার্ট প্রথম এটাকে ব্যবহার করেছিলেন। এটাকে আমরা পাইরোস্ফিয়ার বলি। পাইরোস্ফিয়ার বলি এটাকে। উষ্ণতা 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস, ঘনত্ব আরও বাড়ে 3.4 থেকে 5.5 বা 5.6 গ্রাম পার ঘনসেমি হয়ে যায়, এবং পৃথিবীর মোট ভরের কিন্তু 67% অর্থাৎ ম্যাক্সিমাম ভর, এবং মোট আয়তনে প্রায় 82% অর্থাৎ ম্যাক্সিমাম জায়গা গুরুমণ্ডল কিন্তু জুড়ে রয়েছে। পয়েন্ট টু বি নোটেড, এই যে ভরের কথাটা এলো, আমরা যদি সঠিক না জানি আমরা তো কেন্দ্রমণ্ডলে টিক দিয়ে দেবো যে মোট ভরের শতাংশের বিচারে মোট ভর কোথায় সব থেকে বেশি, সেটা কিন্তু গুরুমণ্ডল 67%। আর এখানে এই স্তরে মূলত অলিভিন আর পাইরক্সিন এই দুটো উপাদান সবচেয়ে বেশি আছে। লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম আছে ঠিক আছে, কিন্তু উপাদানের মধ্যে অলিভিন আর পাইরক্সিন এই দুটো ইম্পর্টেন্ট। স্যার ওটা কি বললেন, মোট ভরের শতাংশের বিচারে? মোট ভরের যদি শতাংশ বিচার করা হয়, যে কোথায়, যেমন আমরা পৃথিবীর ক্ষেত্রে দেখলাম 0.38% মোট ভরের, তো এই গুরুমণ্ডল হচ্ছে মোট ভরের 67% হচ্ছে গুরুমণ্ডল। ঠিক আছে, আমরা যদি দাঁড়িপাল্লাতে হিসাব করি, একদিকে গুরুমণ্ডল রাখলাম আর একদিকে কেন্দ্রমণ্ডল রাখলাম, তাহলে গুরুমণ্ডলের পাল্লাটা কিন্তু বেশি ভারী হয়ে যাবে। বুঝতে পেরেছেন? কারণ গুরুমণ্ডলের এরিয়াটা অনেক বড়, টোটাল এরিয়াটা অনেক বড়। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো হলো পদার্থের অবস্থা। এখানে আপনারা জানেন যে তরল এবং কঠিনের মাঝামাঝি একটা সান্দ্র অবস্থাতে রয়েছে। বহিঃগুরুমণ্ডল আর অন্তঃগুরুমণ্ডল দুটো ভাগ, কমন ব্যাপার। ক্রোফেসিমা, নিফেসিমা আপনারা সকলে জানেন। আর ক্রোফেসিমা মোটামুটি মোহরভিষিক থেকে 1000 কিলোমিটার পর্যন্ত চলে যাচ্ছে। বেদ 630 কিলোমিটার। গড় ঘনত্ব আছে একটা, আমি এখানে নাম্বার বলছি না, এগুলো সব জানেন আপনারা। ক্রোফেসিমা, নিফেসিমা এগুলো নিয়ে আলাদা বলার কিছু নেই। হ্যাঁ, কয়েকটা বিষয়, যেটা হচ্ছে কি, যেটাকে আমরা বি স্তর বলি, গুটেনবার্গ স্তর বলি, এইগুলো একটু আমাদের চর্চার দরকার আছে। এগুলো সবসময় আমরা চর্চা করি না, সেই জন্য একটু আলাদা করে চর্চার দরকার আছে। একটা হচ্ছে কি বি স্তর, এটাকে গুটেনবার্গ স্তরও বলে। এইগুলো থেকে প্রশ্ন হতে পারে। তো মোহরভিষিক বিযুক্তি থেকে 410 কিলোমিটার পর্যন্ত এরিয়াটাকে আমরা বলছি গুটেনবার্গ স্তর। এবার এইখানে 70 থেকে 150 কিলোমিটারের মধ্যে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ অনেক কমে যায়। কেন কমে যায় বুঝতেই পারছেন, বলুন কেন কমে যায়? ওই ঘনত্বের জন্য কি? ঘনত্ব কেন কমে যায়? আর উষ্ণতা বৃদ্ধি পায় বলে। সে তো বটেই, মূল উত্তরটা হচ্ছে কি, এখানে অ্যাস্থেনোস্ফিয়ার আছে, সান্দ্র থকথকে। এই যে
70 থেকে 150 কিলোমিটার, মানে ধরুন এই যে টোটালটা 410 কিলোমিটার, মানে আমরা যেটাকে গুটেনবার্গ স্তর বলছি বা বি স্তর বলছি, মোহর অভিষেক থেকে 410 কিলোমিটার অবধি এইটা হচ্ছে গুটেনবার্গ স্তর, ঠিক আছে। এবার এর মধ্যেকারে এর ওপরে 70 থেকে 150 কিলোমিটার এই যে জায়গাটা, ঠিক আছে, এইখানে মোহর অভিষেক আছে, মানে কি এর ওপরে শিলামণ্ডল আছে বা পাত আছে, এর মধ্যে কঠিন পাত আছে এর ওপরে, এই অংশটা হচ্ছে পাত, শক্ত। তো তার নিচে এই 70 থেকে 150 পর্যন্ত কি আছে, অ্যাস্থেনোস্ফিয়ার আছে এই জায়গাতে, সান্দ্র, একেবারে প্রায় তরল, যার ওপরে পাতগুলো ভাসমান অবস্থায় আছে। তো স্বাভাবিক এর ঘনত্ব কম, পাতলা একদম, মানে প্রায় তরলের কাছাকাছি জায়গা, পুরো তরল নয় থকথকে, কিন্তু প্রায় তরলের কাছাকাছি। তাহলে এইটা হচ্ছে কি অ্যাস্থেনোস্ফিয়ার। এই অ্যাস্থেনোস্ফিয়ার থাকার কারণে এইটা এখানে ভূমিকম্প তরঙ্গটা গতিবেগটা কমে যাচ্ছে, যেহেতু এখানে ঘনত্বটা কমে যাচ্ছে, তাহলে এটাকে বলা হচ্ছে লো ভেলোসিটি জোন, এটাকে বলা হচ্ছে লো ভেলোসিটি জোন, ঠিক আছে। এইবার এটা হলো গিয়ে বি স্তর। আচ্ছা, এর পরের অংশটার আরেকটা নাম হচ্ছে কি, এর পরের অংশটার নাম আরেকটা নাম নয়, এই 410 পর্যন্ত গুটেনবার্গ স্তর, এই 410 থেকে আর আপ টু 1000 কিলোমিটার পর্যন্ত, 410 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত এই জায়গাটা, এর নাম হচ্ছে গোলিৎসাইন স্তর বা সি স্তর। তাহলে গোলিৎসাইন বা সি স্তর হচ্ছে 410 কিলোমিটার থেকে 1000 কিলোমিটার পর্যন্ত এরিয়াটা, ঠিক আছে। এবার অ্যাস্থেনোস্ফিয়ার নামকরণ করেছিলেন ব্যারেল, এটা আপনারা জানেন, যে ব্যারেল 1914 সালে অ্যাস্থেনোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল নামটা করেছিলেন। অ্যাস্থেনোস্ফিয়ারের কথাই মাত্র বললাম, 70 থেকে 150 কিলোমিটার গভীরতা, লো ভেলোসিটি জোন বলা হয়, ঘনত্ব খুব কম, 3.35 থেকে 4.20 গ্রাম পার ঘনসেমি, ঠিক আছে। তবে এগুলো কম বেশি আপনারা জানেন। হ্যাঁ বলুন। স্যার বলছি আপনি, বলুন। বলছি স্যার যে আপনি বললেন পুরোটা 410 কিলোমিটার, তারপরে বলছেন 410 থেকে 1000 কিলোমিটারের মধ্যে, এটা বুঝতে পারলাম না জায়গাটা। এটা তো আলাদা লেয়ার। 410 কিলোমিটার পর্যন্ত গুটেনবার্গ স্তর, এটা একটা নাম দেওয়া হয়েছে কারণ এর বৈশিষ্ট্যটা কিছুটা আলাদা, এটা গুটেনবার্গ স্তর। এর মধ্যেই আমরা অ্যাস্থেনোস্ফিয়ারটা পাচ্ছি 150 কিলোমিটার মধ্যে, হয়ে গেল গুটেনবার্গ স্তর, মিটে গেল। তারপরে যে স্তরটা সেটাকে বলা হচ্ছে গোলিৎসাইন স্তর বা সি স্তর, সি। আর এই বি স্তর এটাকেই বলা হয় বি স্তর, এই গুটেনবার্গ স্তরটাকে বি স্তর বলা হয়। আর গোলিৎসাইন স্তর হচ্ছে 410 থেকে 1000 কিলোমিটারের যে দূরত্বটা, সেটাকে বলা হচ্ছে গোলিৎসাইন স্তর বা সি স্তর, ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এইবার এটা শেষ হয়ে গেল। এরপরে হাজারের পর থেকে মোটামুটি 2890-91 পর্যন্ত হয়ে যাচ্ছে নিফেসীমা, মানে ক্রোফেসীমার মধ্যে এইসব গোলিৎসাইন, স্টোলিৎসাইন, গুটেনবার্গ এইসব সব চলে আসে। তারপরে অংশ হচ্ছে নিফেসীমা। তো এখানে ঘনত্ব আরও বেড়ে যাচ্ছে, 4.5 থেকে 5.5 গ্রাম পার ঘনসেমি হয়ে যাচ্ছে ঘনত্ব। টেম্পারেচার বেড়ে যাচ্ছে 2000 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যাচ্ছে, 2200। এবার এইখানে আগে আমরা যেমন বি আর সি দুটো স্তর ভাগ করছিলাম, এই নিফেসীমাতে এসে আরও দুটো স্তর আমরা ভাগ করছি, একটা হচ্ছে ডি ড্যাশ আর একটা হচ্ছে ডি ড্যাশ ড্যাশ। 1000 থেকে রেপিটটি বিযুক্তি পর্যন্ত 2740 পর্যন্ত হচ্ছে ডি ড্যাশ ড্যাশ, এইটা হচ্ছে আপ টু গুটেনবার্গ বিযুক্তি পর্যন্ত ডি ড্যাশ ডাবল ড্যাশ। এবার এইটা কেন ইম্পর্টেন্ট, কারণ এই যে হটস্পটগুলো ম্যাক্সিমাম এইখানে দেখতে পাওয়া যায়। প্রধান উৎসস্থল, হটস্পটের প্রধান উৎসস্থল হচ্ছে এই ডি
ডাবল ড্যাশ। এর গভীরতাটা কত? 2740 থেকে 2891 কিলোমিটার পর্যন্ত। ঠিক আছে, খুব পরিষ্কারভাবে এগুলো কিন্তু ছবির মতো মাথায় রাখতে হবে। বাকি আমরা কমন জিনিসগুলো জানি। তারপরে কেন্দ্রমণ্ডল শুরু হয়ে যাচ্ছে। কেন্দ্রমণ্ডলকে ব্যারিস্ফিয়ার বলা হয়। পাইরোস্ফিয়ার ছিল ওপরেরটা, এটা হচ্ছে ব্যারিস্ফিয়ার। 2891 থেকে একদম আপ টু 6371 কিলোমিটার পর্যন্ত, 6000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেন্দ্রমণ্ডলে। নিকেল আর লোহা থাকার জন্য আমরা নিফে বলছি এটাকে। বহিঃকেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডল দুটো ভাগ রয়েছে। 5143 পর্যন্ত আমরা একটু আগেই পড়েছি। লেম্যান বিযুক্তি পর্যন্ত বহিঃকেন্দ্রমণ্ডল, আর তারপরে হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল, ভেতরের অংশ। এখানে কঠিন অবস্থায় রয়েছে। অন্তঃকেন্দ্রমণ্ডলে পদার্থ কঠিন, আর বহিঃকেন্দ্রমণ্ডলে যে ঘূর্ণন, পদার্থের ঘূর্ণন, এটা অর্ধতরল অংশ। সেই ঘূর্ণনের কারণে কিন্তু আমাদের চৌম্বকত্ব তৈরি হয়েছে পৃথিবীতে। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। বহিঃকেন্দ্রমণ্ডলের যে অর্ধতরল পদার্থ তারা আবর্তন করতে থাকে, ঘুরতে থাকে, সেই কারণে কিন্তু আমাদের পৃথিবীর বাইরের যে চৌম্বক ক্ষেত্র সেটা তৈরি হয়েছে। এবং এটা আছে বলেই কিন্তু পৃথিবীতে প্রাণ আছে, নাহলে নানা রকম মহাজাগতিক রশ্মি আমাদের পৃথিবীতে চলে আসতো, অনেক রকম মানে প্রাণ থাকার অস্তিত্বটাই খুব সমস্যা তৈরি হতো আর কি। যাই হোক, তাহলে এটা হলো বহিঃকেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল। আলাদা কিছু নেই, ওই কত গভীরতায় কত ঘন সেন্টিমিটার এখানে থাকে, এইগুলো দু একটা একটু ইনফরমেশান আমাদের জেনে রাখতে হবে। তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস, এইগুলো এখানে সেরকম কিছু জটিলতা নেই। তো তাহলে এখানে আমাদের বিযুক্তিগুলো পড়তে হচ্ছে, আর এই যে ভেতরের এক্সট্রা কিছু ইনফরমেশান, কিছু এক্সট্রা কোনগুলো কোনগুলো লেয়ার আছে বা সাব লেয়ার আছে, সেইগুলো আমাদের একটু জানতে হচ্ছে। সালগুলো আমি বললাম, সালগুলো একটু মনে রাখবেন, পরপর কোনটা কবে বলা যায় না, দিতে পারে এমসিকিউ পরীক্ষাতে, দিতেই পারে। তো এই হচ্ছে ওভারঅল টপিক আমাদের। ঠিক আছে, একদম খুঁটিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা আমি বললাম, এবং যেগুলো বললাম যে এখান থেকে এমসিকিউ তৈরি হওয়ার কিন্তু জায়গা আছে, তো সেইগুলো আমাদেরকে জানতে হবে বা বারবার রিভিশন করতে হবে। আর আমরা যখন প্রথম থেকে একদম একটা শক্ত ভিত তৈরি করব খুঁটিয়ে পড়ে, তখন কিন্তু আমাদের যাই প্রশ্নই দেওয়া হোক না কেন, সেটা ইনফরমেটিভ হতে পারে, কনসেপচুয়াল হতে পারে, আমাদের কিন্তু সমস্যা হবে না কোথাও। বা আমি প্রথমেই আপনাদের যেটা বলে নিলাম যে পরীক্ষা আর 2 মাস আছে, পরীক্ষার আর 3 মাস আছে, কি 5 মাস থাকলেও এই পুরো সিলেবাসটাকে খুব সুন্দর করে একটা হাতে গ্রিপে নিয়ে আসাটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। তো আমাদের লক্ষ্য হবে প্রথম থেকে এমনভাবেই আমরা পড়ব যাতে করে যখনই পরীক্ষা হোক না কেন আমাদের জিনিসটা পুরো গ্রিপে থাকে, আমরা একদম টপ লেভেলে থাকতে পারি, প্রথম দিকে থাকতে পারি। এটা আমাদের উদ্দেশ্য। কারণ যেই মাত্র আপনি চাকরিটা পাবেন, আপনাকে অন্য ডিস্ট্রিক্টে অনেক দূরে যেতে হবে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, তখনই দেখবেন মনে হবে যে আরেকটু যদি পরীক্ষাটা ভালো দিতে পারতাম, আরেকটু যদি পরিশ্রম করতে পারতাম। তো এটা ডিপেন্ড করে এখন থেকে আপনার মাইন্ডসেটটা কেমন। আমি ছাড়বো না, আমি প্রথম থেকে মানে আমি চেষ্টা করবো 100% আমি ঠিক করে আসবো। এবং ভবিষ্যতে দেখবেন ইন্টারভিউয়ের ওয়েটেজ কমে যাবে, ডেমনস্ট্রেশন হয়তো থাকবে, কিন্তু বলা যাচ্ছে না এখনই, মানে অনেক ক্ষেত্রে ইন্টারভিউ তুলে দিচ্ছে, যদিও টিচার এই ক্ষেত্রে ডেমনস্ট্রেশনের একটা বিশাল ভ্যালু আছে, অনেক বড় ভ্যালু। তো সেক্ষেত্রে দেখবেন হয়তো রিটেনের মার্কস বেড়ে যেতে পারে। তো সেই সবের জন্যও সবটা বটে, আর কোয়েশ্চেনের ধাঁচের জন্যও বটে, মানে কনসেপচুয়ালের দিকে হয়তো বেশি থাক না, কারণ বেশি পরীক্ষার্থী যখনই বাদ দেওয়ার বিষয় আসে, এটা বলে রাখছি শুনে নিন, তখনই কিন্তু কোয়েশ্চেন কনসেপচুয়ালের দিকে বেশি চলে যায়। পরীক্ষার্থীদের বাদ দেওয়ার প্রশ্ন যখন আসে, তো হিউজ সংখ্যক পরীক্ষার্থী, তো সেই প্রশ্নের মান কিন্তু একটু ডেপতে হবে। আপনারা মাদ্রাসার কোয়েশ্চেন দেখেছিলেন, ওই যেখানে 10টা মাত্র সিট ছিল, সেখানে কোয়েশ্চেনের মান মানে 11-12 কীরকম হয়েছিল আপনারা দেখেছেন। তো আমি বলছি না পুরো মানে সব কঠিন কঠিন জিনিসগুলো আগে পড়বেন, নর্মাল জিনিস পড়বেন না, সেরকম নয়। একদম আমি বলতে চাইছি বেস খুব
ভিতটা খুব শক্তপোক্ত ভিত হবে। সেখানে যেমন কনসেপ্ট ক্লিয়ার থাকবে, তেমন ইনফরমেশনও একদম নখদর্পণে থাকবে। কারণ এই জিনিস প্রথম থেকে না পড়লে পরীক্ষার শেষ গিয়ে সব তালগোল পাকিয়ে ফেলবেন। কোথায় কত ডিগ্রি, কোথায় কি, মানে হাজারো লাখো ইনফরমেশান। ভূগোল মানেই হচ্ছে হাজার হাজার লাখ লাখ ইনফরমেশান। তো সেটা প্রথম থেকে আপনাকে বারবার রিভিশন করে করেই মনে রাখতে হবে। সেই জন্যই প্রথম থেকে খুব ভালো করে তৈরি করা। ওকে, কারো কিছু বলার থাকলে বলতে পারেন। স্যার এই যে আপার প্রাইমারিটা স্যার, সেই যে টাইমটা স্যার মানে আগে থেকে দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, আপার প্রাইমারি ক্লাসটাও আমি করাবো আপনাদের, যেমন বলা আছে মানে পেডাগজি ধরুন বা অন্যান্য যাবতীয় বাংলা ইংরেজি সবই, হিস্ট্রি জিওগ্রাফি যেগুলো যা আছে সবই করাবো। আর আপনাদের একটু বলেছি আপনারা একটু ইকোনমিক্স আর পলিটিক্যাল সায়েন্স ক্লাসটাও করবেন, কারণ সিটেটে যেহেতু আছে নতুন সরকার, তারা কিন্তু ওটা রাখতে পারে আপার প্রাইমারিতে, মানে একদম ওটাকে অ্যাভয়েড করে যাবেন না। আমি তো সব ক্লাসই করাচ্ছি, আপনারা ওই ক্লাসগুলো একটু করবেন যারা আপার প্রাইমারির জন্য প্রিপারেশান নেবেন। ঠিক আছে? এবং তার সাথে সাবজেক্টটাকে ধরে রাখতে হবে, মানে একটা কম্প্যাক্ট শিডিউল থাকবে, সব যেন হাবুডুবু খাবেন না, মানে একবারে এই সাবজেক্ট ধরছি আবার অন্য ধরছি, কোথায় কী হচ্ছে কিছু বুঝতে পারছি না, একদম নয়। পরিষ্কার থাকবে, মাথার মধ্যে একদম ক্লিয়ার কাট থাকবে, আমি এতটা সময় এখানে দেবো, এতটা সময় এখানে দেবো, এতটা সময় এখানে দেবো। এই হচ্ছে আমার সিলেবাস, এই টপিক আমাকে এই বুঝতে হবে, এই জানতে হবে। মুখস্থ প্রবণতা থেকে অনেকটাই বেরিয়ে আসতে হবে, কারণ আপার প্রাইমারির অনেকগুলো সাবজেক্ট আছে, সেই সাবজেক্টগুলোকে রপ্ত করা, ভালো পরীক্ষা দেওয়া শুধু নয়, মানে আপনাদের প্রত্যেককে বলছি শুধু পরীক্ষায় বসার জন্য পরীক্ষায় বসবেন না। পরীক্ষায় বসো মানে কি আমি সেই চাকরিটা পাবো, সিরিয়াস থাকবেন। এবং এই জন্যই বলছি আপনারা মানে অনেকগুলো জিনিস নিয়ে হাবুডুবু খাবেন না, যেমন আবার শুধুমাত্র একটাকে ধরে থাকবেন না। প্রথম থেকে আপনাদের খুব ভালোভাবে তৈরি করার এটাই উদ্দেশ্য, যে যাতে করে যেই পরীক্ষায় বসুন না কেন আপনারা টপ লেভেলে থাকবেন। অবশ্যই এটা প্রত্যেকের উদ্দেশ্য হওয়া উচিত। বলুন। হ্যাঁ, একটা জিনিস মানে এতগুলোকে সামলানো তো খুব মুশকিল, মানে একটা মিসলেনিয়াসের সিলেবাস একটা আলাদা, তার সঙ্গে না আপার দেখুন, প্রাইমারি সিলেবাস আমি বলছি আলাদা, আপনাকে, আমি বলছি সাবজেক্ট আলাদা, না, অপশনাল পেপার আলাদা, তো না এতগুলো অপশনাল স্যার পেপার কেন আলাদা সম্ভব হবে? হচ্ছে অপশনাল না পেপার তো। তো আপনার জিওগ্রাফি থাকবে, তো অপশনাল স্যার পেপার জিওগ্রাফি অপশনাল থাকবে। পেপারের এই যে ক্লাসটা করাচ্ছেন এই একই হ্যাঁ, এর আছে মধ্যেই তো চলে, আমি তো ডেসক্রিপটিভ নোটস দেবো আপনাদের। যদি কেউ মনে করেন আমি WBCS এর অপশনাল জিওগ্রাফি রাখবো, আমার জিওগ্রাফি সাবজেক্ট, কেন রাখবেন না? আপনি তো ডেসক্রিপটিভ নোটস পাবেন সেম এক, মানে আপনার বরং লিখতে সুবিধা হবে। আপনার যদি এগুলো মাথায় থাকে আপনি তো লিখে দিতে পারবেন। এগুলো প্র্যাকটিস করতে হবে একটু, ছাড়া আর কিচ্ছু নয়। সবটাই নিয়েই চলা যায়, মানে বিশেষ করে ধরুন আপনি যদি WBCS এর প্রিপারেশন নেন, তাহলে তো বাকি সব কিছু আপনার কাছে জলভাত, সব প্রিপারেশন অলরেডি হচ্ছে। আপনি অপশনাল জিওগ্রাফি পড়ছেন, আপনার সাবজেক্টও হয়ে যাচ্ছে, পুরো ওভারঅল প্রিপারেশনটা আপনার হয়ে যাচ্ছে। আপনি ম্যাথ আপনি মিসলিনিয়াসের জন্য করতে পারছেন, জিকে আপনার পেপার 4-এ আছে সেটা করতে পারছেন, ওভারঅল ইচ অ্যান্ড এভরিথিং আপনার হয়ে যাচ্ছে। ইংলিশ হয়ে যাচ্ছে, যেটা আপনার এখানে আপার প্রাইমারিতে লাগবে, সব পরীক্ষাতে লাগবে, সেগুলো হয়ে যাচ্ছে সেখানে। তো আপনার সমস্যা কোথায়? এগুলো নিয়ে চলা যায়, কিন্তু আবারও বলছি ডিপেন্ড করছে আপনার রুটিনটা কেমন। প্রত্যেকের রুটিনের ওপর কিন্তু তার সাকসেস ডিপেন্ড করে, এটা ভালো করে শুনে নিন। আপনারা কতটা সফলতা পাবেন সেটা নির্ভর করছে আপনার রুটিনের ওপর, ডেলি রুটিনের ওপর, আর কিচ্ছুর উপর ডিপেন্ড করছে না, কোনো কিছুর উপর ডিপেন্ড করছে না, আপনার ডেলি রুটিনের ওপর ডিপেন্ড করছে। ঠিক আছে? একদম পরিষ্কারভাবে এটা মাথায় ঢুকিয়ে নিন, আপনার ডেলি রুটিন ঠিক করে দেবে আপনি ভবিষ্যতে কোন দিকে যাবেন। আপনার ভবিষ্যৎ কী সেটা আপনার ডেলি রুটিন ঠিক করে দেবে। ঠিক আছে, যাই হোক, যার যা কিছু মানে এই সমস্ত বলার আছে বা সমস্যা, যে হ্যাঁ স্যার এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে মানে অবস্ট্যাকেল, নানা রকম সমস্যা ঠিক নয়, কী কী চ্যালেঞ্জ আছে সেইগুলো আমাকে বলবেন, আমি যথাসম্ভব সমাধান করে দেব। পড়ার থেকেও পড়ার পরিস্থিতি রাখাটা সবচেয়ে বেশি জরুরি। পড়াটা তো যে কেউ পড়তে পারে, বই খুললেই তো হয়, কিন্তু সেই পড়ার পরিস্থিতি রাখা, মস্তিষ্ককে ফাঁকা রাখা, শূন্য রাখা, সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যাই হোক, সেগুলো আমি পরে আলোচনা করব। মোটিভেশনের ব্যাপার কিছু আছে, রুটিনের কথা তো বললামই, সেগুলো নিয়ে আমি ধাপে ধাপে আলোচনা করব। মূল একটা ধাঁচ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বা আমি কি বলতে চাইছি। তো আশা করব সেটাকে পাথেয় করে আপনারা আগামী দিনে চলা শুরু করবেন, চলবেন এবং প্রত্যেকে সফলতার দিকে এগিয়ে যাবেন। আমি কোনো কিছু নয়, আমি যে এই সময়টা দিচ্ছি, সময়টা ব্যয় করছি, আপনাদের
ভবিষ্যৎটাকে যাতে একটা জায়গায় পৌঁছে যায়, এটা আমার উদ্দেশ্য। তো আপনারা যতটা বেশি সঙ্গ দেবেন, যতটা বেশি আপনাদের মধ্যে ইচ্ছাশক্তি থাকবে, গ্রহণ করতে পারবেন সেই জিনিসগুলো আমি যেগুলো বলছি এবং সেভাবে চলতে পারবেন, ততটাই আপনাদের নির্ভর করবে সফলতাটা কীভাবে আসছে। তো প্রত্যেককে বলছি, প্রত্যেকের মধ্যে সেই সম্ভাবনা আছে, যে যেমনই পরিস্থিতি থাকুন না কেন আপনার 100% সম্ভাবনা সবসময়তে আছে, কিন্তু সেটাকে ম্যানিফেস্ট করতে হবে বিভিন্ন মাধ্যমে, বিভিন্নভাবে। ঠিক আছে, আমি এই বিষয়টা নিয়ে এখন বেশি বলছি না, আপনারা যোগাযোগ করে নেবেন আমার সাথে এগুলো নিয়ে, কারণ প্রত্যেকের সমস্যার জায়গা আলাদা, তার সমাধানও আলাদা, তো আমি সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। তো আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।